বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যযুগীয় ধারার অন্যতম আরেকটি অধ্যায় হল অনুবাদ সাহিত্যের ধারা। ইতিমধ্যেই অনুবাদ সাহিত্যের ধারার রামায়ণ সংক্রান্ত সেই ক্লাস আমরা করেছি, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আজ আমরা অনুবাদ সাহিত্যের ধারার ভাগবত সম্পর্কে জানব। মালাধর বসু রচিত সেই ভাগবত। আসলে ভাগবত কি তা সম্পর্কে দুই একটি কথা প্রথম বলে রাখি। তাহলে মালাধর বসু রচিত এই ভাগবত অর্থাৎ শ্রীকৃষ্ণ বিজয় বা গোবিন্দ মঙ্গল বা গোবিন্দ বিজয়, এই কাব্যটি সম্পর্কে আমাদের জানতে অনেকটাই সহজ মনে হবে। সংস্কৃত ভাষায় রচিত শ্রীমদ্ ভাগবত পুরাণ, তার কথা আমরা সবাই জানি। এই শ্রীমদ্ ভাগবত পুরাণকে সংক্ষেপে আমরা বলে থাকি ভাগবত। ভাগবত শব্দটির অর্থ কি? ভগবান সম্পর্কিত যাহা। মৎস্যগন্ধা এবং পরাশর ঋষির সন্তান বেদব্যাস, যিনি ব্যাসদেব নামে খ্যাত, তিনি অষ্টাদশ পুরাণ রচনা করেছিলেন। এই অষ্টাদশ পুরাণের অন্যতম একটি অংশ হল শ্রীমদ্ ভাগবত পুরাণ, যা আমাদের সকলের কাছে ভাগবত নামে খ্যাত। সেখানে কি আছে? আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মকথা, শ্রীকৃষ্ণের জীবনপথে এগিয়ে চলা এবং একটার পর একটা কর্ম সম্পাদন করে চলা। তাই আছে ভাগবতের উপজীব্য বিষয়। আমরা শ্রীকৃষ্ণ চরিত্রটিকে যদি ঐতিহাসিক একটি চরিত্র রূপে ভাবি বা বুঝে নিই, কোন ধর্মের মোড়কে মোড়া একটি চরিত্র হিসেবে না দেখে আমরা কেবলমাত্র যদি তাকে ঐতিহাসিক চরিত্র রূপে অনুভব করি, তাহলে সমগ্র জীবন ব্যাপী এই ব্যক্তিত্ব যেভাবে তার কর্ম সম্পাদন করে গেছেন জগৎ কল্যাণ হেতু, তা কিন্তু আমাদের অভিভূত করে, আমাদের বিগলিত করে, আমরা চমকিত হতে পারি। কিন্তু সংস্কারের আবর্তে মুড়ে আর সংস্কারের আবর্তে ঘিরে আজ আমরা বড়ই সংকীর্ণ হয়ে পড়েছি। তাই শ্রীকৃষ্ণ চরিত্রকে কেবলমাত্র একটি ধর্মের বাতাবরণে সংস্কারের আবর্তে তাকে মুড়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ চরিত্র তা নয়। তিনি সেই চরিত্র যিনি জগৎ কল্যাণ হেতু এসেছিলেন। তিনি সেই চরিত্র যিনি নির্দ্বিধায় নিজের কর্ম সম্পাদনের হেতু কখনো বাঁশুরি তুলে নিতে পারেন, আবার বাঁশুরি রেখে অস্ত্র তুলে নিতেও দ্বিধাবোধ করেন না। মালাধর বসু রচিত অর্থাৎ গুণরাজ খাঁ উপাধি ধারণকারী এই ব্যক্তিত্বের সেই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থ সম্পর্কে আজ আমরা জানব। তবে তার আগে মালাধর বসু সম্পর্কে একটু জেনে নিই। মালাধর বসু, যিনি গুণরাজ খাঁ উপাধিতে ভূষিত ছিলেন, মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম একজন ব্যক্তিত্ব, পঞ্চদশ শতাব্দীর কবি। এই প্রসঙ্গে মনে করিয়ে দিই তোমাদের, জানিয়ে রাখি তোমাদের, কেবলমাত্র ভাগবতের ধারায় মালাধর বসু নন, অন্য অনেক কবিগণ এসেছিলেন। পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত এই সুবিস্তৃত সময়কালে ভাগবতের অনুবাদ হয়েছে, কিন্তু সকল অনুবাদকে ছাপিয়ে গেছে এই প্রথম অনুবাদটি, যা মালাধর বসু দ্বারা রচিত। তিনি ছিলেন পঞ্চদশ শতাব্দীর একজন কবি। তিনি প্রথম বাংলা ভাষায় ভাগবত পুরাণ বা ভাগবত অনুবাদ করেছিলেন। তার অনুদিত কাব্যটি শ্রীকৃষ্ণ বিজয় নাম ধারণ করে, যা আমরা শ্রীকৃষ্ণ বিজয় নামে চিনি। মালাধর বসুই ছিলেন ভাগবতের প্রথম অনুবাদক। তার আগে ভাগবত বাংলা ভাষায় অন্তত অনুবাদিত হয়নি। মালাধর বসু ছিলেন পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মেমারির নিকটবর্তী কুলিন গ্রামের একজন অভিজাত কায়স্থ পরিবারের সন্তান। অত্যন্ত সমৃদ্ধ এই গ্রামটি আজও সংস্কৃতির দিক থেকে, পুস্তক পাঠের দিক থেকে,
ধর্মীয় বাতাবরণের দিক থেকে। কুলিনগ্রাম সেই গ্রাম যে গ্রামটি শ্রী চৈতন্যদেবের পদধূলি ধন্য। মালাধর বসুর বাবার নাম ছিল ভগীরথ, মায়ের নাম ছিল ইন্দুমতী দেবী। কুলিনগ্রামের এক বৈষ্ণব সম্প্রদায়ের একটি সংস্কৃত কেন্দ্র আজও আছে। আজও মালাধর বসু স্মৃতি বয়ে চলেছে এই কুলিনগ্রাম। ঐতিহাসিকদের অনুমান সম্ভবত বাংলার সুলতান রুকনুদ্দিন বরবক শাহের আমলে তিনি এই গ্রন্থ রচনা করেছিলেন এবং তার কাছ থেকেই সম্ভবত এই গুণধর খাঁ এই উপাধিটি তিনি গ্রহণ করেছিলেন। পুস্তকের প্রারম্ভে তিনি একটা জায়গায় বলেছেন যে 1395 শকে গ্রন্থ আরম্ভন, 14-2 শকে হইল সমাপন। বাংলা সাল নির্দেশ করে তিনি বলতে চাইছেন 1395 শক, তখন গ্রন্থ তিনি আরম্ভ করেছিলেন এবং 14-2 শকে তিনি গ্রন্থ সমাপন করেন। ইংরেজি সালের গণনা করলে আমরা দেখতে পাই 1473 সালে তিনি ভাগবত পুরাণের বিষয়বস্তু অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যখানি রচনা করেছিলেন। কাব্য রচনা শেষ হয় 1480 সালে। এই কাব্যের অপর আরেকটি নাম ছিল গোবিন্দ মঙ্গল, আমি প্রথমেই বলে নিয়েছি। আবার গোবিন্দ বিজয় নামেও আমরা কিন্তু চিনি। যে গোবিন্দ নামকরণটি শ্রীকৃষ্ণের হয়েছিল দেবরাজ ইন্দ্র কর্তৃক। ইন্দ্রের ভয়ঙ্কর অভিমান চূর্ণ করার পর ইন্দ্র তার শরণে আসেন এবং আসার পরে তার নতুন নামকরণ করেছিলেন গোবিন্দ। শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে তিনি গৌড়ের সুলতানের কাছ থেকে এই গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। আমরা এই পর্বের মধ্যে মালাধর বসু রচিত শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থের পূর্ববর্তী সময়ে তার সম্পর্কে কয়েকটি কথা জেনে নিলাম। এবার আমরা এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের মধ্যে যে কাহিনী লুকিয়ে আছে তার সম্পর্কে একটু জেনে নিই। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কাহিনী বিন্যাসের ক্ষেত্রে মালাধর বসু ভাগবত পুরাণকে অনুসরণ করেননি। অনুবাদ করতে গিয়ে তিনি সরাসরি অনুসরণ করেননি, ভাবানুবাদ করেছিলেন। অর্থাৎ কিছু কিছু অংশে তিনি সংযোজন এবং বিয়োজন ঘটিয়েছিলেন। বাঙালির মতন করে, বাঙালি চরিত্রের মতন রেখে তিনি কিন্তু কাব্যটিকে এগিয়ে নিয়ে চলেছেন। শ্রীকৃষ্ণ বিজয়ের কাহিনী 3টি পর্বে বিন্যস্ত। আদ্য কাহিনী বা কৃষ্ণের বৃন্দাবন লীলা, মধ্য কাহিনী বা কৃষ্ণের মথুরা লীলা এবং অন্ত কাহিনী বা কৃষ্ণের দ্বারকা লীলা। আমরা এবার প্রত্যেকটি কাহিনী সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। আদ্য কাহিনী বা আদি কাহিনী, সেখানে কি ছিল? শ্রীকৃষ্ণের জন্ম, বসুদেব এবং দেবকীর বিবাহ এবং শ্রীকৃষ্ণের জন্ম। দেবকী ছিলেন কংসের ভগিনী। বসুদেবের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়, কিন্তু আকাশবাণী শুনে কংস ভয়ঙ্কর রূপ ধারণ করে তাদের কারাগারে নিক্ষেপ করে। আকাশবাণী ছিল এই যে দেবকী এবং বসুদেব এই দুজনের অর্থাৎ দেবকীর গর্ভেই যে অষ্টম সন্তান জন্মগ্রহণ করবে তিনিই হবে কংসের মৃত্যুর কারণ। তাই কংস হিংস্রতার বশে তাদের দুজনকে কারাগারে নিক্ষেপ করে প্রত্যেক শিশুকে হত্যা করতে থাকেন। কিন্তু ঘটনাক্রমে শ্রীকৃষ্ণ জন্মের পর তিনি সেখান থেকে মুক্তি পান। বসুদেব সে রাতের অন্ধকারে তাকে বৃন্দাবনে নিয়ে পৌঁছে যান এবং যশোদার কোলে লালিত পালিত হতে থাকেন। এইভাবে আদ্য কাহিনী এগিয়ে চলতে থাকে। শ্রীকৃষ্ণ একটু একটু করে বড় হতে থাকেন। বড় হওয়ার সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর অসুরদের বধ আমরা দেখেছি। বকাসুর কিংবা অগাসুর থেকে শুরু করে সমস্ত অসুরদের তিনি বধ করেন। বৃন্দাবনে কৃষ্ণের নানা অলৌকিক লীলা এই সময় প্রদর্শিত হয়। পাশাপাশি কংস সেই খবর পেয়ে খানিকটা হলেও ভীত সন্ত্রস্ত হয়। তাই আমরা দেখেছি সে কারণেই কংস ভয়ঙ্কর রূপ ধারণ করে সাধারণ মানুষের উপরে অত্যাচার নিপীড়ন বাড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ তখন তার বাঁশুড়ি রেখে কংস বধের উদ্দেশ্যে বলরামকে সঙ্গে নিয়ে, বলরাম ছিলেন কৃষ্ণের ভ্রাতা, তাকে সঙ্গে নিয়ে মথুরায় গমন করেন। যে মথুরায় গমনের পর এই কাহিনীকে আমরা পেতে পারি মধ্য কাহিনী রূপে। মধ্য কাহিনীর মধ্যে আছে কৃষ্ণবধ, বলরামের মথুরায় আগমন, কৃষ্ণ বলরামের মথুরায় আগমন এবং কংসের বধ, কৃষ্ণের বধ ভুল বললাম, এবং কংসের পিতা উগ্রসেনকে সিংহাসন স্থাপন। কংস এমন একজন চরিত্র ছিল
যে কংস তার পিতা উগ্রসেনকে কারাগারে নিক্ষেপ করেছিলেন, সেই উগ্রসেনকে সেখান থেকে মুক্তি দিয়ে শ্রীকৃষ্ণ তাকেই সিংহাসনে স্থাপন করেন। পাশাপাশি মথুরার গমনের পর, মথুরায় আগমনের পর অসংখ্য শত্রু যারা শ্রীকৃষ্ণের বিপক্ষে দাঁড়িয়েছিলেন তাদের এক এক করে হত্যা করতে থাকেন তিনি। এর পরের অংশে অন্তকাহিনীতে আমরা দেখতে পাই তিনি দ্বারকায় রাজধানী স্থাপন করেন, কালযবনকে হত্যা করেন, শিশুপালকে বধ করেন, কৃষ্ণ রুক্মিণীর বিবাহ সম্পন্ন হয়, কৃষ্ণ এবং জাম্ববতীর বিবাহ সম্পন্ন হয়। এরকম অসংখ্য ঘটনা আমরা এখানে দেখতে পাই। কিন্তু ঘটনাটি হলো বিবাহ সম্পন্ন হয়। আমরা এতগুলো দেখলাম, কখনো রুক্মিণী, কখনো জাম্ববতী, কখনো সত্যভামা। তাহলে শ্রীকৃষ্ণের কি এত স্ত্রী ছিল নাকি? না, বিবাহ শব্দের অর্থ স্ত্রী নয়। পরিণয় সূত্রে আবদ্ধের কথা কোথাও বলা হয়নি, না পুরাণে বলা আছে, না শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থে বলা আছে। বিবাহ শব্দের অর্থ বিশেষ পদ্ধতিতে বহন করা। শ্রীকৃষ্ণ এই সকল নারীগণকে উদ্ধার করেছিলেন, তাদের মুক্তি দিয়েছিলেন। রামায়ণের কাহিনীতে আমরা কি দেখেছিলাম? সেখানে রামচন্দ্র তিনি মুক্তি দিয়েছিলেন সেই অহল্যাকে, পাষাণী অহল্যাকে। তাকে মুক্তি দিল, এর অর্থ হলো বিশেষ পদ্ধতিতে তাকে মুক্তি দেওয়া, নারী জাতির অবমাননা থেকে, লাঞ্ছনা থেকে তাকে মুক্তি দেওয়া। শ্রীকৃষ্ণ এই সমাজ ব্যবস্থায় যখন কিনা প্রেম ধর্মের বিনাশ ঘটেছে, তখন প্রেম ধর্মের বিনাশ হেতু তিনি আবির্ভূত হয়ে সারা পৃথিবীতে প্রেম ধর্মকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন। তাই নারীগণকে তার সম্মান ফিরিয়ে দিয়েছেন। আমরা এই জায়গাগুলোতে বড় ভুল বুঝি। শ্রীকৃষ্ণের অসংখ্য স্ত্রী, এই সন্ধান আমরা করি, কখনো কখনো ভুল সন্ধান করি। আরো অসংখ্য বিবরণের মধ্য দিয়ে, বিশ্লেষণের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে বোঝানো যেতে পারে, কিন্তু সময় বড় সংক্ষিপ্ত। যাই হোক, অন্তকাহিনীতে আরো অসংখ্য ঘটনা আছে, এগুলো তোমরা একটু দেখে নিও। প্রয়োজন হলে কমেন্ট বক্সে লিখো, যদি কোনো অংশ জানতে ইচ্ছে করে শ্রীকৃষ্ণ সম্পর্কে, তাহলে নিশ্চয়ই আমি চেষ্টা করব সেগুলি ব্যাখ্যা করতে, সেই তত্ত্বগুলোকে ব্যাখ্যা করে দিতে। এরপর আমরা এই শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটির সাহিত্য মূল্যে চলে আসি। এর সাহিত্য মূল্য অপরিসীম। শ্রীমদ্ ভাগবত পুরাণ সাধারণভাবেই ভাগবত নামে পরিচিত আমরা বুঝলাম। সেখানে শ্রীকৃষ্ণের কথা, জীবন কথা প্রকাশিত। এই ভাগবত চর্চার শুরু চৈতন্য পূর্ববর্তী সময় থেকে। কিন্তু মজার ব্যাপার কি জানো তো, চৈতন্যদেবের পূর্ববর্তী সময় থেকে এর প্রচলন শুরু হলেও তেমন ভাবে কিন্তু প্রাধান্য পায়নি। আসলে চৈতন্যদেব বাংলা সাহিত্যের শুধু নয়, বাংলার সমাজ ব্যবস্থার একটা স্তম্ভ। যে স্তম্ভের পূর্ববর্তী সময় বাংলার সমাজ ব্যবস্থা বড় হীনমন্যতায় ভুগছিল। তুর্কি আক্রমণের পরবর্তী সময় বাঙালি ভুলে গেছে প্রেম ধর্ম। শ্রী চৈতন্যদেবের আগমনের পূর্ববর্তী সময় বাঙালি তাদের অস্তিত্বকে খুঁজে ফিরেছে। শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়ে বাংলার বুকে সকল জাতের সঙ্গে সকল জাত, সকল বর্ণের সঙ্গে সকল বর্ণের উচ্চ নিচের ভেদাভেদ দূরে সরিয়ে দিয়ে সকলকে কাছে টেনে নিলেন। তাই প্রতিষ্ঠিত হলো প্রেম ধর্ম। চৈতন্যদেবের ঠিক পরবর্তী সময়ে বাংলা সাহিত্যের বুকে এলো জোয়ার। নতুন করে মানুষ বাঁচতে শিখল, প্রচারিত হলো সমস্ত কাব্য সমগ্র। শ্রী চৈতন্যদেব বাংলার বুকে যে প্রেম ধর্মের লহরী তুলেছিলেন, তারই পূর্ণতা হলো সাধারণের এই কাব্যরস আস্বাদন। সাধারণ মানুষ তখন কাব্যরস আস্বাদন করতে শুরু করে। কবি মালাধর বসু ছিলেন চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি। তার শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি তত্ত্বগত জটিলতাহীন, তাই সাধারণের কাছে তা যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছিল। তত্ত্বগত জটিলতাহীন শব্দের অর্থ হলো তাত্ত্বিক দিক দিয়ে যদি অতি কঠিন অবস্থার সৃষ্টি করে কোনো কাব্য, তাহলে সকল সাধারণ মানুষ তাকে গ্রহণ করতে পারে না। কিন্তু এই শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি, এটি কিন্তু সাধারণ মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হয়েছিল। তার কারণ হলো এই, সেখানে জটিলতা ছিল না, সরলতা ছিল বড় বেশি। তাই আজ সমানভাবে কিন্তু সমাদৃত এই শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি। শ্রী চৈতন্যদেব এই কাব্যের রস নিজেও বারবার আস্বাদন করতেন। তা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে জানতে পারি, কৃষ্ণদাস কবিরাজ রচিত। কিন্তু এবার এই কাব্যটি বাঙালি জনমানসে কেমন ভাবে প্রতিচ্ছবি রূপে নিজেকে ধরে রাখতে সমর্থ হলো, তা আমরা একটু দেখে দিই। কাব্যের মধ্যে শ্রীকৃষ্ণ চরিত্রর মধ্যে বীরত্বপূর্ণ রূপ তিনি অঙ্কন করেছেন।
বীররসের কাব্য এর আগে তেমন ভাবে কেউ লেখেননি। তার কাব্যের মধ্যে আমরা বীরত্বের সন্ধান পেলাম, তবে স্নিগ্ধতার প্রেমের পূর্ণ প্রতিমূর্তি রূপে তাকে আমরা এই কাব্যের মধ্যে খুঁজে পাই, শ্রীকৃষ্ণকে খুঁজে পাই। গ্রন্থের ভাষা হয়তো অলঙ্কারের আর ছন্দের বন্ধনে দৃঢ় নয়, তবে তা ছিল একেবারেই প্রাণের ভাষা। আর প্রাণের ভাষা যদি হয়, মনের ভাষা যদি হয়, আমাদের কথা বলার মধ্যেই যদি সাহিত্য লুকিয়ে থাকে, তাহলে তা তো গ্রহণযোগ্য হবেই। তাই শ্রীকৃষ্ণ বিজয় আজও সমানভাবে সমাদৃত। অন্ধকার যুগের অবসানের পর, হ্যাঁ, তুর্কি বিজয়ের সেই সময়ের কথা বলছি, যে সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়, তার অবসানের পর দীর্ঘদিন ধরে বাঙালি খুঁজে বেড়াচ্ছিল এমন একটা চরিত্রকে, যে বীরত্বের সঙ্গে সবার সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারে। সাহিত্যই তো আমাদের জাগিয়ে তোলে, সাহিত্য তো সমাজ জীবনের অঙ্গ হয়ে ওঠে, সাহিত্য তো সমাজ জীবনের প্রতিচ্ছবি রূপে ধরা দেয়। তাই এই কাব্যের মধ্য দিয়ে বাঙালি কিন্তু তার প্রাণের সেই চরিত্রকে খুঁজে পেল, শ্রীকৃষ্ণকে খুঁজে পেলেন। আর সেই প্রাণের চরিত্র শ্রীকৃষ্ণ বীর রূপে সবার সামনে দাঁড়িয়ে যেন নেতৃত্ব দিতে শুরু করলেন। তাই তার বলিষ্ঠতা আর কর্মসম্পাদনের মনোভাব, শব্দটি ব্যবহার করলাম, কর্মসম্পাদনের মনোভাব। শ্রীকৃষ্ণ চরিত্রকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি দেখি, তাহলে দেখতে পাই তিনি সেই চরিত্র, তিনি অসংখ্য কর্মসম্পাদনের হেতুই পৃথিবীতে এসেছিলেন। মনে হয় যেমন আমাদের প্রত্যেকের জীবনে অসংখ্য কর্মসম্পাদনের নেশা লেগেই থাকে, কেউ সম্পন্ন করি, কেউ করি না। শ্রীকৃষ্ণ তাদের মধ্যে সেই চরিত্র, যে কর্মসম্পাদনের হেতু পৃথিবীতে এসেছেন, সমস্ত কর্মসম্পাদন করেছেন, ফিরে গেছেন। রসপ্রিয় বাঙালি, সাহিত্য রসপ্রিয় বাঙালি এই কাব্যের সাথে চরিত্রকেও তাই আপন করে নিল। শ্রীকৃষ্ণ চরিত্র তাই আমাদের প্রত্যেকের ঘরেই ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করল। আমরা এরপরে এই শ্রীকৃষ্ণ বিজয় বা ভাগবতের অনুবাদে কেবলমাত্র মালাধর বসু নয়, আরো কয়েকজন কবি আছেন যাদের কথা আমরা একটু মনে করতে পারি। যশোরাজ খান কৃষ্ণমঙ্গল, গোবিন্দ আচার্য তারও কৃষ্ণমঙ্গল, দ্বিজ মাধব শ্রীকৃষ্ণমঙ্গল, কৃষ্ণদাস শ্রীকৃষ্ণমঙ্গল, এই সকল অসংখ্য কাব্য আমরা কিন্তু এই ভাগবত অনুবাদের ধারার মধ্যে দেখতে পাই। কেমন, এছাড়াও অসংখ্য কাব্য আছে। পঞ্চদশ শতাব্দী থেকে অষ্টদশ শতাব্দী পর্যন্ত এই কাব্যের ধারা চলেছিল। যাই হোক, শ্রীকৃষ্ণ বিজয় এই কাব্যটি সম্পর্কে একটি আলোচনামূলক ক্লাস আমাদের সম্পন্ন হলো। তোমাদের নিশ্চয়ই কোনো প্রশ্ন নেই মনে? হয়তো ভাবছো শর্ট টাইপ কোশ্চেন আজকে দিলাম না, প্রথম অংশটা ভালো করে পড়ে নিও, ওখানেই শর্ট কোশ্চেন যা কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি কবি সংক্রান্ত, সুতরাং ওখান থেকে একটু দেখে নিও। আর তেমন করে কিছু কাব্যটি সম্পর্কে বলার নেই, তবুও যদি কারো মনে হয় কোনো অংশ একটু জেনে নিতে হবে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। সবাই ভালো থেকো আর ক্লাসের সঙ্গে এভাবেই জুড়ে থাকো। সবাইকে ধন্যবাদ।